একটা গাছ না থাকলে একটা ডাল তো থাকতে পারে না। আদালত বলেছিলেন কি? আদালত বলেছিলেন এই মামলা যতদিন পেন্ডিং থাকবে ততদিন এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। মামলাগুলো আজকে ফাইনালি নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে এবার যদি মামলাই না থাকে তাহলে অনুমতি কার কাছ থেকে নেবে? আকাশের কাছ থেকে নেবে না হাওয়াতে নেবে? অদ্ভুত কথা। রক্ষা কবচ মানে কি? রক্ষা কবচ তো কর্ণর ছিল জানতাম, মহাভারতের যুদ্ধের সময় কবচ আর কমণ্ডল ছিল কর্ণর। মূর্খতা, মূর্খতা, চূড়ান্ত মূর্খতার নিদর্শন। রাজ্যর চিন্তাধারাকে কতটা কলুষিত করে দেওয়া হয়েছে। রাজ্য চিন্তাধারাকে, রাজ্যর বাঙালিদের সব থেকে বড় আমাদের একটা ম্যাটার অফ প্রাইড ছিল, দম্ভের ব্যাপার ছিল বাঙালির ইন্টেলিজেন্স, বাঙালির শিক্ষা। আজকে সেই জিনিসটিকে একদম ভুল উল্টিত করে দেওয়া হচ্ছে। তোলার কেসে যেরকম অভিযোগ ছিল হচ্ছে একজন মানুষ এসে হঠাৎ করে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে গেল, গিয়ে বললো 3 বছর আগে আমাকে একজন বলেছিল যে সে হচ্ছে শুভেন্দু অধিকারীর পরিচিত। তো সেই শুনে আমি বলেছিলাম যে আমাকে একটা তাহলে কি চাকরি দেওয়া যাবে? সে তখন বলেছিল আমি চাকরি করিয়ে দেবো। তারপরে আমি তাকে টাকা দিয়েছিলাম, টাকা কিভাবে দিয়েছিল সে সমস্ত কিছু লেখা ছিল না। 3 বছর আগে নাকি টাকা দিয়েছিল। হুম। তারপরে আমি চাকরি পাইনি। সেই ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করে নিয়ে পুলিশ চলে এলো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে, এসে মানুষজনকে অ্যারেস্ট করা শুরু করলো। আমার কাছে আরো অনেক কিছু অস্ত্র আছে, যদি দরকার পড়ে অস্ত্রগুলো ডিসক্লোজ করবো। রক্ষা কবচ, বিপদ, এই নিন আপনার জন্য বসে আছি, আপনি আসবেন শুনে। আমি সকাল থেকে এত রক্ষা কবচ শুনে আসছি না। 8/12/2022 অর্ডার, শুভেন্দু অধিকারী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, WPA নাম্বার 25522 অফ 2022। এই লাস্ট পাতায় আসুন, এটা অর্ডারিং পোর্শন। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে দ্য স্টেট শ্যাল নট রেজিস্টার এনি মোর এফআইআর এগেইনস্ট দ্য পিটিশনার উইদাউট দ্য লিভ অফ দিস কোর্ট। রক্ষা কবচ মানে কি? রক্ষা কবচ তো কর্ণর ছিল জানতাম, মহাভারতের যুদ্ধের সময় কবচ আর কমণ্ডল ছিল কর্ণর। তো রক্ষা কবচ তো এই সমস্ত পৌরাণিক গল্পে থাকে আর কি। তো এখানে আপনি কোথায় কবচ দেখতে পাচ্ছেন? আদালত বলেছিল হচ্ছে যতদিন এই মামলা পেন্ডিং থাকবে, এই মামলার পেন্ডেন্সির সময় আদালতের পারমিশন না নিয়ে যেন ওনার বিরুদ্ধে কোনো নতুন এফআইআর রেজিস্টার না করা হয়। এই অর্ডার কে কমপ্লাই করে রাজ্য সরকার 3বার আদালতের দ্বারস্থ হয়েছিল, 3টে অ্যাপ্লিকেশন ফাইল করেছিল মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করার জন্য। 2টি অ্যাপ্লিকেশন রাজ্যের মামলা শুনানি করার সময় কান কাটা যায়। তারা মামলা করার সময় তারা বুঝতে পারে যে এফআইআর রেজিস্টার করার মতো জাস্টিফিকেশন তাদের ওই অ্যাপ্লিকেশনে নেই। তখন তারা নিজেরাই সেই 2টো অ্যাপ্লিকেশন উইথড্র করে, নট প্রেস করে দেয়। আর একটা অ্যাপ্লিকেশন যেটা করেছিল তারা এফআইআর রেজিস্টার করার জন্য, যে তাদের অভিযোগ ছিল যে মাননীয় বিরোধী দলনেতা নাকি যাদবপুর পুলিশ স্টেশনের ওসিকে কিছু কুমন্তব্য বা কিছু গালাগাল দিয়েছেন আর কি। সেটার জন্য তারা এফআইআর করতে এসেছিল হাইকোর্টে, নৃত্য করতে করতে। আদালতে সরকারের পয়সা মানে তো জনগণের পয়সা, তো এরকম ভাবে প্রচুর পয়সা নষ্ট করার তাদের হয়তো এখতিয়ার আছে আর কি। সেদিনকেই তো দেখছিলাম কত 65 কোটি টাকা না কত নাকি শুধু সরকারি আইনজীবীদের বিল ক্লিয়ার করতেই রাজ্যের গেছে আর কি। যদিও 65 কোটি টাকা না, অনেক বেশি, সেটা আমি নাই বা বললাম। যাই হোক, তো সেই মামলাটিতেও তাদের আবেদন হাইকোর্ট নাকচ করে দেয়। তার থেকে তারা কোনো অ্যাপিলও করেনি, সুপ্রিম কোর্টেও যায়নি। তো এটা তো নয় যে তারা এফআইআর রেজিস্টার করার চেষ্টা করেনি, তারা এফআইআর করার চেষ্টা করেছিল, আদালতের অনুমতি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনুমতি পায়নি একবার, আর 2বার নিজেরাই পিটিশন উইথড্র করেছে। এই তো কয়েকদিন আগেও লাফিয়ে লাফিয়ে এসেছিল যে নগরপালকে বোধহয় কোনো কটূক্তি করেছে, এই সমস্ত বলে টলে আদালতে অনেক এ করার চেষ্টা করছিল আর কি। তো তারপরে নিজেরাই বলেছে হচ্ছে যে না, করবো না। এই মামলাগুলি দেখুন, অন্তর্বর্তী আদেশ ছিল, আদালত বলেছিলেন হচ্ছে যে মামলা পেন্ডিং থাকাকালীন আদালতের অনুমতি নিয়ে এফআইআর রেজিস্টার করতে। সেগুলোকে নিয়ে এরা তো সুপ্রিম কোর্টেও যায়, অ্যাপিলও ফাইল করে, কোনোটাতেই তারা সফল হয় না। বরঞ্চ সুপ্রিম কোর্ট ইন্টারিম অর্ডারটাকে কনফার্ম করে বলে দেন হচ্ছে এই মামলা দুটি ফাইনাল হিয়ারিং করে ফাইনালি নিষ্পত্তি করতে। সেই তার পরিপ্রেক্ষিতে মামলাগুলি বহুদিন ধরে শুনানি হয়েছিল, জাজমেন্ট রিজার্ভ ছিল, আজকে জাজমেন্ট এসছে। জাজমেন্টে মাননীয় বিরোধী দলনেতার যা প্রেয়ার ছিল যে এফআইআর গুলো কোয়াশ করার, আর নইলে ইন দি অল্টারনেটিভ সিবিআই এর কাছে ট্রান্সফার করার, তো সেই দুটি তো অ্যালাউ করে দেওয়া হয়েছে।
15খানা এফআইআর কোয়াশ করেছে, এটা ইতিহাসে আমার মনে পড়ে না আর কোথাও হয়েছে যে একটা আবেদনে 15খানা এফআইআর একসাথে কোয়াশ হয়েছে। আর বাকি 5টার ক্ষেত্রে রাজ্যের ওপরে আদালত ভরসা রাখতে পারেনি। পাবলিক কনফিডেন্স ইনস্টিল করার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আদালত কনস্টিটিউট করে দিয়েছেন, যেখানে বলেছেন হচ্ছে সিবিআই এর একজন সিনিয়র অফিসার আর রাজ্য পুলিশের একজন সিনিয়র অফিসার থাকবে। তারা আরো 5 জন করে অফিসার ডেপিউট করবে, করে এরম ভাবে একটা টিম ফর্ম করবে, ফর্ম করে ওই 5টা মামলা তারা তদন্ত করবে। তো এখানে কে ধাক্কা খেলো এটা হচ্ছে প্রশ্ন। মানে যিনি মামলা করলেন তিনি মামলা জিতলেন, আর যারা হারলো তারা বলছে আমরা জিতে গেছি। তো এটাই খুব মানে অবাক অবাক করা ব্যাপার আর কি। বলুন আর কি জিজ্ঞেস করবেন। বিনোদনদা, ভোটের আগে যেখানে নির্বাচন আসন্ন রয়েছে সেই নির্বাচনের আগেই হাইকোর্টের এই যে রায় এলো, তার ফলে কি কোথাও গিয়ে হ্যাঁ বলুন। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে একদম জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে কি এবার একদম রীতিমতো পদক্ষেপ শুরু করতে দেখুন, অলরেডি আদালতের কাছে এস্টাবলিশড হয়ে গেছে যে মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশ পারসিকিউশন চলছে। সেটা তো আজকের এই জাজমেন্ট, আজকের এই রায়দান থেকেই এস্টাবলিশ, যার জন্য 15খানা এফআইআর যেগুলো মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে রেজিস্টার করা হয়েছিল কোয়াশ করে দেওয়া হয়েছে। বাকি 5টি এফআইআর এর তদন্তের জন্য এসআইটি কনস্টিটিউট করে দেওয়া হয়েছে সিবিআই কে ইনভলভ করে। এরপরে যদি রাজ্য করে, রাজ্য অনেক কিছুই করে, যেগুলো করে খুব হাস্যকর হয় আর কি। হাস্যকর কাজ কিছু করবে, হাস্যকর কাজ করলে তার তো রেমেডি আছেই, আদালতের দরজা তো খোলা আছেই। আদালত তো আমরা আজকে বলেওছিলাম সেটা আদালতের কাছে, যে যেখানে এখানে দেখা যাচ্ছে যে এরম ভাবে পুলিশ প্রসিকিউশন চলছে, পুলিশি নির্যাতন চলছে আর কি, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার চেষ্টা চলছে, তাহলে আদালত একটা রায়দান করুক যে এরপরেও ভবিষ্যতে যদি আবার নতুন কিছু করে, কেন রাজ্য তো করবেই, কেন এতগুলো ফলস এফআইআর যখন রেজিস্টার করেছিল যেগুলো কোয়াস্ট হয়ে গেছে, রাজ্য করছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করছে আর কি, রাজনৈতিক ভাবে প্রতিরোধ করার জন্য আমার যিনি মক্কেল তাকে রাজ্য এফআইআর গুলো ফাইল করেছিল। কারণ এফআইআর গুলো শুরু হয় হচ্ছে উনি যবে থেকে বিজেপি জয়েন করেছিলেন তারপর থেকে, আর এফআইআর এর সংখ্যা বাড়তে শুরু করে উনি যখন বিরোধী দলনেতা হলেন তারপর থেকে। তারপরেও প্রথম যে রিট পিটিশনটা ফাইল হয়েছিল 2021-এ, তাতে যে ইন্টারিম অর্ডার, ইন্টারিম প্রোটেকশন ওনাকে দেওয়া হয়েছিল, অন্তর্বর্তী যে প্রোটেকশনটা, সেটিকে ফ্রাস্ট্রেট করার জন্য, এটা আমার কথা নয়, এটা আদালতে এই যে অর্ডারে লেখা আছে, এই আপনারা যদি 8/12/2022-এর অর্ডারটাও দেখেন, সেখানেও বলা আছে যে অন্তর্বর্তী যে প্রোটেকশনটা দেওয়া আছে সেটিকে বাইপাস করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য আরো ভুয়ো এফআইআর মাননীয় বিরোধী দলনেতার নামে রাজ্য তরফ থেকে রেজিস্টার করা হচ্ছিল। তাই জন্যই সেই সমস্ত বিষয়কে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল যিনি ছিলেন তারও সমস্ত সাবমিশনস রেকর্ড করে তখন এই অন্তর্বর্তী আদেশটা দিয়েছিলেন মাননীয় আদালত, যে যে এফআইআর গুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেখানে সেগুলোকে স্টে করে দেওয়া হয়েছিল, আর কোনো ফার্দার এফআইআর রেজিস্টার করার ক্ষেত্রে কোর্টের অনুমতি নিয়ে রেজিস্টার করতে বলা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। রক্ষা কবচ চলে গেল, এ চলে গেল, আরে ভাই সোজা কথা, এটা যে কোনো সাধারণ মানুষ বুঝবে। একটা গাছ না থাকলে একটা ডাল তো থাকতে পারে না। আদালত বলেছিলেন কি, আদালত বলেছিলেন এই মামলা যতদিন পেন্ডিং থাকবে ততদিন এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। মামলাগুলো আজকে ফাইনালি নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে এবার যদি মামলাই না থাকে তাহলে অনুমতি কার কাছ থেকে নেবে? আকাশের কাছ থেকে নেবে না হাওয়াতে নেবে? অদ্ভুত কথা, এটা নিয়ে আবার সেলিব্রেশন চলছে। দাদা, এই মূর্খতা, মূর্খতা, চূড়ান্ত মূর্খতার নিদর্শন। রাজ্যর চিন্তাধারাকে কতটা কলুষিত করে দেওয়া হয়েছে, রাজ্য চিন্তাধারাকে, রাজ্য বাঙালিদের সব থেকে বড় আমাদের একটা ম্যাটার অফ প্রাইড ছিল, দম্ভের ব্যাপার ছিল, বাঙালির ইন্টেলিজেন্স, বাঙালির শিক্ষা, আজকে সেই জিনিসটিকে একদম ভুল উল্টিত করে দেওয়া হচ্ছে। আর আপনাদেরকেও বলছি, মিডিয়ার তরফ থেকেও আপনাদের প্রত্যেককেও আর একটু দায়িত্বশীল হতে হবে। এই যে রক্ষা কবচ, এই সমস্ত আপনারা মানে মিডিয়ার থেকে বলেন, আপনি বলছেন বলিনি আমি, এই জিনিসগুলো আরো দায়িত্ব নিয়ে করা উচিত। একটু মানে একটা মানে সেন্সিটাইজ করার জন্য, একটু মশলা দেওয়ার জন্য এরকম হেডলাইন্স করে দেওয়া এটা ঠিক নয়, কারণ মানুষের কাছে অন্য রকমের ইমপ্রেশন যাচ্ছে। আপনাদের চোখ দিয়েই তো, মিডিয়ার চোখ দিয়েই তো জনগণ দেখে সবকিছু।
মিডিয়ারও উচিত আরো দায়িত্বশীল ভাবে এই সমস্ত জিনিস কভার করা। দাদা, এই যে মূলত যে মামলাগুলোর জন্য রাজ্যের যুগ্ম সিবিআই এবং রাজ্যের যে যুগ্ম এসআইটি গঠন করেছে আদালত, এই মামলাগুলোতে মূলত অভিযোগগুলো ঠিক কি ছিল? দেখুন, সবকটা অভিযোগই তো উল্টো পাল্টা ছিল। এর মধ্যে অর্ডার এখনো আপলোডেড হয়নি, অর্ডার সোমবার দিনকে আপলোডেড হবে। হ্যাঁ, তো এই একটা তো মানিকতলার কেসটা করা হয়েছে। মানিকতলার কেসে যেরকম অভিযোগ ছিল হচ্ছে একজন মানুষ এসে হঠাৎ করে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে চলে গেল, গিয়ে বললো 3 বছর আগে আমাকে একজন বলেছিল যে সে হচ্ছে শুভেন্দু অধিকারীর পরিচিত। তো সেই শুনে আমি বলেছিলাম যে আমাকে একটা তাহলে কি চাকরি দেওয়া যাবে। সে তখন বলেছিল আমি চাকরি করিয়ে দেবো। তারপরে আমি তাকে টাকা দিয়েছিলাম, টাকা কিভাবে দিয়েছিল টিয়েছিল সে সমস্ত কিছু লেখা ছিল না। 3 বছর আগে নাকি টাকা দিয়েছিল। তারপরে আমি চাকরি পাইনি। সেই ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করে নিয়ে পুলিশ চলে এলো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে, এসে মানুষজনকে অ্যারেস্ট করা শুরু করলো। তো এইরকমই সমস্ত মামলা, এই 3-4টে মামলা যেগুলো আছে ফিভরাস সমস্ত ফালতু মামলা। দাদা, একটা বিষয় নিয়ে ব্রিটিশরাও স্বাধীনতা সংগ্রামীদেরকে যখন মানে কাউন্টার করতো, এরকম ভুয়ো এফআইআর তাদের বিরুদ্ধে রেজিস্টার করতো না, যেটা এ রাজ্যে পুলিশ এখন করছে। পুলিশ আজকের দিনে আপনি যদি দেখেন, পুলিশ রাজনৈতিক একটি ওয়েপন হয়ে গেছে। রাজনৈতিক কারণে আজকে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আরো বলছি, আমি যেহেতু মামলাগুলি ডিল করেছি, এই যে মহেশতলাতে যে রাইটসটা হলো, যেখানে ওই তুলসী মণ্ডপ কে ভাঙচুর করা নিয়ে ভাঙা নিয়ে যে সাংঘাতিক রাইট হলো, সেখানে পুলিশ প্রথমে একটা ন্যারেটিভ ইন্ট্রোডিউস করেছিল যে আরএসএস করা কিছু ব্যক্তি এর সাথে জড়িত, তাই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে কিন্তু আস্তে 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 পুলিশের যে রিপোর্টস গুলো আসতে শুরু করলো, তাতে ন্যারেটিভ চেঞ্জ হতে থাকলো। ইনফ্যাক্ট যে রিপোর্ট এখন কোর্টের কাছে পুলিশ ফাইল করেছে, আমাদের কাছে কপি আছে তার, তাতে এখন দেখা যাচ্ছে একটা কমপ্লেন্টে বলা হয়েছে, যার ভিত্তিতে পুলিশ কমপ্লেন্ট রেজিস্টার করেছে, যে একটি পার্টিকুলার সমুদায়ের মানুষ তারা বম্বিং পর্যন্ত করেছে, কিন্তু পুলিশ তা সত্ত্বেও সেখানে এনআইএ অ্যাক্টের, যেহেতু এনআইএ কে মানে এড়োতে হবে, পুলিশ তাতেও এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট দেয়নি। হ্যাঁ, তো পুলিশ এই কারবারই তো করে যাচ্ছে। আপনি দেখুন, কালকেও আমরা দেখলাম, আমরা কখনো দেখিনি যে কোনো দায়িত্বশীল তদন্তকারী সংস্থা তদন্ত কোনোভাবে শেষ হওয়ার আগেই একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে দেয়, দিয়ে বলে হচ্ছে আমরা তদন্তের শেষে পৌঁছে গেছি, এই লোকটা দোষ স্বীকার করে নিয়েছে। ওরে আপনার কাকদ্বীপের ওদিকে কালী মূর্তি ভাঙা হয়েছিল, সেটা নিয়ে বলে দিচ্ছে যে একটি পার্টিকুলার কমিউনিটি, মানে একটি বাঙালি ভদ্রলোকের নাম করে বলছে, বাঙালি ভদ্রলোক বলবো না, যদি সে ভেঙে থাকে সে তো ভদ্র হবে না নিশ্চয়ই, একজন বাঙালির নাম করে বলছে যে এ ভেঙেছে, এসব স্বীকার করে নিয়েছে। এত তাড়াতাড়ি এরম ভাবে ওপেন এন্ড শাট ইনভেস্টিগেশন হয়? তো পুলিশের ওপর থেকে মানুষের এই এই কথাগুলি থেকেই, যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা আছে আমাদের আইনি কার্যবিধির সাথে, তারা তো খুব ভালো করে বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল। আজকের দিনে পুলিশ দেখি হচ্ছে, পুলিশ মানুষ সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছে সেই নিয়ে মানুষজনকে হ্যারাস করে। অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার দেখি পুলিশের আজকে। তো পুলিশকে আমাদের অনেক বেটার এক্সপেকটেশন ছিল। পুলিশ আমরা যেরকম দেখেছি আর কি, আমি তো মনে করি যে যদি এই রাজনীতিকরণের থেকে পুলিশকে বার করা যায়, পশ্চিমবঙ্গ পুলিশ তো ডেফিনেটলি ভালো, কিন্তু কলকাতা পুলিশের মতো এরকম কম্পিটেন্ট ফোর্স ভারতবর্ষে আর নেই। কিন্তু আজকের দিনে আনফর্চুনেটলি এই রাজনীতিকরণের জন্য পুলিশের কাজ করার থেকে প্রতিহত হচ্ছে। পুলিশকে রাজনৈতিক অভিসন্ধিতে যেহেতু ব্যবহার করা হচ্ছে, যার জন্যই তো এত এই মামলা হচ্ছে। এই যে দেখুন না, আমি আদালতকে বলেছিলাম এই মিটিং মিছিল নিয়ে যে এত মামলা হয়, আমি বলছিলাম এতে তো রাজ্যেরও প্রচুর টাকা খরচ হচ্ছে, আদালতের ভ্যালুয়েবল টাইম ওয়েস্টেড হচ্ছে। কেননা এই যে মিটিং মিছিলের জন্য কেন আমাদেরকে বারবার আদালতে আসতে হবে? মৌলিক অধিকার তো এটা। কেন পুলিশ এরম ভাবে বারবার এই জিনিসটি করবে? তো এতে রাজ্যের উচিত বরঞ্চ পারমিশন দিয়ে দেওয়া, তাহলে হয় কি অনেকটা জুডিশিয়াল টাইমও বাঁচে, রাজ্য সরকারেরও অনেক টাকা বেঁচে যায়। কারণ এই মামলা করার জন্য ধরুন একটা মানে 8-10 জনের একটা লিগাল টিম তারা কনস্টিটিউট করে দেয় রাজ্যের তরফ থেকে। 8-10 জন উকিলবাবু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলেন। হ্যাঁ, যেন বিশাল গঠিত অপরাধ কেউ করে ফেলেছে, একটি মিটিং করতে চেয়েছে বা একটা মিছিল করতে চেয়েছে, সেটা যেন খুব গঠিত অপরাধ আর কি। বাট নাছোড়বান্ধা আদালত রায়দান করে যাচ্ছেন বিভিন্ন ভাবে বিভিন্ন মামলাতে, তারপরেও পুলিশ কিন্তু যে জিনিসটি করা সেটা পুলিশ রিপিট করেই যাচ্ছে, এই চলছে। বিনোদন দা,
এরপর তো এরকম অনেক মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হতে পারে, যদি বিরোধী দলনেতাকে তাকে প্রতিহিংসা রাজনীতির মাধ্যমে একাধিক মামলায় জর্জরিত করতে হয়, তাহলে উনি নিজের রাজনৈতিক কার্যসূচি পালন করবেন কি করে? না, আদালত তো আছে, হলো আদালত তো আছে। আর এখন বলবো না কিছু, এখন বললে আগে থেকে কেন ডিসক্লোজ করব আমাদের আরমারিতে কি কি আছে অস্ত্র। এরপর কি আপনারা সুপ্রিম কোর্টে মুভ করতে চলেছেন? অফকোর্স নট, আমরা জিতেছি, আমরা ওয়েলকাম করছি। সুপ্রিম কোর্টে কেন আমি জিতে গিয়ে আমি মুভ করবো? রাজ্য করুক, রাজ্যের অগাধ পয়সা আছে, রাজ্যের অগাধ পয়সা। রাজ্য এই মামলাগুলি নিয়ে কোটি 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 টাকা খরচ করেছেন। রাজ্য ভারতের আহ, বিরাট মাপের সমস্ত সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বহু টাকা খরচ করে কলকাতাতে আর্গুমেন্ট করাতে নিয়ে এসেছিল এই মামলাতে, সুপ্রিম কোর্টেও করিয়েছে। হ্যাঁ, প্রচুর বড় বড় ওখানকার লয়ার, অনেক অনেক টাকা ফিস যাদের। আমার মক্কেল তো যিনি মাননীয় বিরোধী দলনেতা, ওনার হি কামস ফ্রম রুরাল বেঙ্গল, হি রিপ্রেজেন্টস দি মাস অফ বেঙ্গল। উনি বাংলার আম জনতাকে রিপ্রেজেন্ট করেন। ওনার কাছে এই রাজ্য সরকারের মতো এত পয়সা কোথায়? আর আমরা সুপ্রিম কোর্ট যাবোই বা কেন? জিতেছি আমরা। আমার বিরুদ্ধে, আমার মক্কেলের বিরুদ্ধে করা এফআইআর কোয়াস্ট হয়েছে। বাকি এফআইআর গুলো আমরা যেরকম চেয়েছিলাম, যেটা প্রেয়ার ছিল, সেই অনুযায়ী সিবিআই, ইনক্লুডিং দি সিবিআই যে এসআইটি, তাতে দেওয়া হয়েছে। আমাদের কি মানে, আমি তো এটাই বুঝতে পারছি না এই প্রশ্নটা আসছে কোথা থেকে। কেউ জিতে কিছু চ্যালেঞ্জ করে শুনেছেন কখনো? আমি একটা প্রশ্ন করবো যে আমি কোট আনকোট বলছি যে শুভেন্দুর মস্তানি এবার বন্ধ হবে বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা আইনজীবী মানুষ, অনেকে আছেন যারা আইনজীবী, তার সাথে সাথে তারা রাজনীতিও করেন। আপনি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে দেখবেন কৌস্তব বাগচিও আছেন, উনিও আইনজীবী, উনি রাজনীতিও করেন। তরুণজ্যোতি ভাইও আছেন, তরুণজ্যোতিও আইনজীবী, দুজনেই খুব ভালো আইনজীবী, দুজনে রাজনীতির সাথেও যুক্ত। এরকম আরো অনেকে আছেন আর কি, যাদের একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি সম্পূর্ণভাবে একজন আইনজীবী, আমি পলিটিক্যাল কেসেস করি, বাট আমি রাজনীতি করি না। তো এখন দেখুন, রাজ্যের হয়ে কোনো মামলায় যদি কেউ অ্যাপিয়ার করেন, সেই মামলায় উনি যদি এখন ওনার আইনজীবী সত্তা থেকে বেরিয়ে রাজনৈতিক সত্তা নিয়ে কিছু কথা বলেন, সেটা রাজনৈতিক ভাবে ডিল করবে যারা রাজনীতি করে তারা। আমি তার উত্তর দেবো না। আমি মনে করি এটা একটি আইনজীবী স্টেটমেন্ট নয়, এটা একটি রাজনীতিবিদের স্টেটমেন্ট আর কি, যিনি করেছেন এটি, যদি করে থাকেন। আর আবার বলছি, যেটা বললাম, বিন্দুমাত্র আইন না জানলেও এই জিনিসটা তো ক্লিয়ার, যেখানে মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেছে, যেখানে বলা আছে হচ্ছে যে মামলার পেন্ডেন্সির সময় যদি কোনো এফআইআর রেজিস্টার করতে হয়, আদালতের অনুমতি নিয়ে করতে হবে। তো সেখানে আমি তো বুঝতে পারছি না এই স্টেটমেন্টটা আসছে কোথা থেকে। মস্তানি বন্ধ হবে, এই বন্ধ হবে। অন দি কন্ট্রারি, একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্টেটের ভিন্ডিকটিভনেস, স্টেটের হোস্টিলিটি কতটা। আর একটা জিনিস বোঝা যাচ্ছে, আমার যিনি মক্কেল, না ওটা বলবো না, ওটা বললে আমাকে লোকে রাজনীতিবিদ ভাববে। থাক। আমার শেষ দুটো ছোট্ট প্রশ্ন আপনার কাছে। এই রায় নিয়ে একদিকে আপনি বলেন রাজনীতিকরণ হয়ে যাবে অনেক বেশি আমাদের সাক্ষাৎকারটা, কিন্তু তবুও বলতেই হয় যে তৃণমূলের রাজ্য শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে জোরকা ঝাটকা ধীরে সে লাগা। সত্যি কি কোথাও গিয়ে তার ঝাটকা দিতে সক্ষম হলো তৃণমূল? এবং আরো একটা প্রশ্ন এর সঙ্গে আমি সংযুক্ত করবো যে তৃণমূল দাবি করেছিল যে শুভেন্দু অধিকারী একচেটিয়া ভাবে আইনি অতিরিক্ত সুবিধা পাচ্ছিলেন, এবং আজ সেটা বন্ধ হলো। আচ্ছা, কোথায় সুবিধা পাচ্ছিলেন? আপনাকে তো অর্ডারটা পড়ে শোনালাম, কোথায় বলা ছিল যে কোনো এফআইআর ওনার বিরুদ্ধে রেজিস্টার করা যাবে না? এখন মানুষ যদি কিছু বলেন, দেখুন সেটা অর্ডারের বাইরে বেরিয়ে গিয়ে যে যা ইচ্ছে বলতে পারে আর কি। আজকে তো মানে চাইলে এটাও কেউ বলতে পারে যে তিনি মানুষ নন, তিনি পক্ষীরাজ ঘোড়া, তার পিঠে দুখানা পাখনা আছে, পাখনাগুলোকে ফরফর ফরফর করে তিনি উড়ে বেড়ান, তাতে কি তিনি পক্ষীরাজ ঘোড়া হয়ে যান? আমরা আইনজীবী মানুষ, এই অর্ডারে যা আছে, কাগজে যা আছে, রেকর্ডসে যা আছে, তার বাইরে গিয়ে আমরা কথা বলি না। আর আপনাকে আমি পড়ে শুনিয়েছি কি বলা আছে। আপনি এবার নিজেকেই প্রশ্ন করুন, এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল কি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না? তাহলে এই এত উৎপাত করে চিৎপাত হওয়ার দরকার কি? আমি তো এটাই বুঝতে পারছি না।
আর শেষ প্রশ্ন আপনার কাছে, 5 বছরে উকিলের খরচ 65 কোটি টাকা, একদম বছরে যেটা 13 কোটি টাকা, মাসে 1 কোটি টাকার থেকেও বেশি। মানুষের উন্নয়নের টাকায় দল এবং প্রশাসনের দুর্নীতি সামাল দিতে খরচ, নিজেরা চুরির দুর্নীতি করো আর মামলা লড়তে জনগণের টাকায় বড় বড় উকিল লাগাও আর রাজ্য শাসক দলের। 65 কোটি টাকা নয়, আরো অনেক বেশি। আমার কাছে আরো অনেক কিছু অস্ত্র আছে, যদি দরকার পড়ে অস্ত্রগুলো ডিসক্লোজ করবো। বিস্ফোরক তথ্য দিচ্ছেন তো রীতিমতো। বিলদাদা অনেক ধন্যবাদ আপনাকে। আমি করতে পারতাম যদি আমি রাজনীতি করতাম, কিন্তু দেখুন আমি সম্পূর্ণভাবে একজন আইনজীবী, আমি আইনের বাইরে কিছু করি না। আইনজীবী আমার কাজ, আদালতে যাই, আদালতে গিয়ে মামলা করি, প্যাশন দিয়ে মামলা করি। আমাকে কেউ গালাগাল করলে তাকে যদি পাল্টা কিছু দিতে হয় সেটা আদালতে মামলা করার সময় দিই, বাইরে এসে দিই না, আর মনেও রাখি না। এটা একটা প্রফেশনাল মানুষের এটা একটা চরিত্র। এই অবধি আদালতে আমার কাজ শেষ হয়ে যায়, আমি কাজ হয়ে গেলে বাড়ি ফিরে আসি, এসে আমার চেম্বারে বসে কাজ করি। আমার সবার সাথে ভালো সম্পর্ক, কারণ আমি আইনজীবী। আমি চিরকাল দেখে এসেছি কলকাতা হাইকোর্টটা একটি বৃহৎ যৌথ পরিবার, চিরকাল দেখে এসেছি। আজকের দিনে আমি দেখি যে অনেক ব্যাপার আছে আর কি, একটা রাজনৈতিক গা শোকাশোকি আছে। উকিলদের আবার রাজনীতি গা শোকাশোকির কি আছে? আমাদের গায়ে গাউন পরি যখন আমরা, কোট আর গাউনটা, এটা তো হচ্ছে তার মানেই হচ্ছে আমরা সবাই এক। কোট আর গাউন পরা মানেই তো হচ্ছে ইকুয়ালিটি। যে লম্বা তাকেও একই ড্রেসে থাকতে হবে, যে চওড়া তাকেও একই ড্রেসে থাকতে হবে, যে বেটে যে মোটা তাদেরকেও একই ড্রেসে থাকতে হবে। এটা তো ইকুয়ালিটির জায়গা। তো এই আমার কাজ, এই তার বাইরে কিচ্ছু নয়। একেবারে দাদা, আমি একটাই প্রশ্ন এক লাইনে রাখবো, সেটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে 65 কোটির থেকে অনেক বেশি খরচা, তাহলে ইন্ডেক্সটা যেটা সাধারণ মানুষের সামনে আছে সেটা সম্পূর্ণ মিথ্যে, একদম রাজ্যের মানুষকে রীতিমতো একটা অন্ধকারে রাখা হচ্ছে। আমি বলবো না, আমার কাছে কিছু জিনিস আছে, অনেকে ভালোবাসে, সব দলের সব উকিলরা আমাকে ভালোবাসে, আছে অনেক কিছু দেখি। আদালত থেকে অসম্ভব ভালোবাসি। আমার অন্য সংস্থান কলকাতা হাইকোর্ট থেকে হয়। আমি ইনস্টিটিউশনটাকে আমার মাতৃরূপে দেখি। যখন দেখি যে কোন রকম ভাবে তার উপরে অ্যাটাক হচ্ছে, অসম্ভব কষ্ট লাগে। এই অবধি চেষ্টা করি যাতে এই আদালতের যে সম্মান, যে ঐতিহ্য আছে, সেটা আমি মনে করি হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য ধরে রাখার একটি দায়িত্ব আমার উপরেও আছে। তো সেটিকে ধরে রাখার চেষ্টা করি।